জলবায়ু সম্মেলনে দর কষাকষি, বছরে $300 বিলিয়ন পাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো, অপমানসূচক বলছেন সমালোচকরা। তাজরিন ট্র্যাজেডির অনেকেই ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে, পুনর্বাসিত না হওয়ার আক্ষেপ আহতদের। অ্যান্টিগা টেস্টে দ্বিতীয় দিন শেষে 410 রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 40 রান। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে। আজ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম। এবারে ব্যয় ধরা হয়েছে 230 কোটি 45 লাখ রুপি। জলবায়ু ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর $300 বিলিয়ন সহায়তা দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত দেয়া হবে এই অর্থ। আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এ বিষয়ে সমঝোতা হয়। তবে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানোর চুক্তিতে ঐকমত্য হলেও সাহায্যের পরিমাণকে অপমানসূচক হিসেবে আখ্যা দিয়েছেন সমালোচক আর অনুন্নত দেশগুলো। এছাড়া এই চুক্তি কতটুকু কার্যকর হবে তা নিয়ে সন্দিহান পরিবেশবাদীরা। আফসানা লীলার ডেস্ক রিপোর্ট। বেশ কয়েক দফা দর কষাকষির পর সমঝোতা। বছরে $300 বিলিয়ন পাবে দরিদ্র দেশগুলো। জলবায়ু সংকট নিরসনে বছরে এই সাহায্য দিতে সম্মত হয়েছে বড় অর্থনীতির দেশগুলো। চূড়ান্ত চুক্তি অনুযায়ী 2035 সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে জলবায়ু সংকট কাটাতে প্রতি বছর এই অর্থ দেবে উন্নত দেশ। জলবায়ু তহবিলে জমা দেয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব এবং দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে। বর্তমানে এই তহবিলে প্রতি বছর $100 বিলিয়ন জমা দিচ্ছে ধনী দেশগুলো। শুক্রবার খসড়া চুক্তিতে বছরে $250 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে ওই প্রস্তাব নাকচ করে দরিদ্র দেশ। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল তাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে $130,000 কোটি দিতে হবে। দর কষাকষির জন্যই রবিবার ভোর পর্যন্ত গড়ায় সম্মেলন। COP29 এর পর্যবেক্ষকরা বলছেন, শিল্পোন্নত দেশগুলোতে প্যারিস চুক্তির বিরোধিতাকারী রাজনৈতিক নেতারা ক্ষমতায় ফিরতে শুরু করেছেন। ফলে পর্যাপ্ত অর্থ দিতে রাজি হচ্ছে না উন্নত দেশগুলো। এদিকে ধনী দেশগুলোর বিরুদ্ধে জলবায়ু তহবিলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেওয়ার অভিযোগ তুলে শনিবার রাতে সম্মেলন বর্জনের ঘোষণা দেয় ক্ষতিগ্রস্ত দেশগুলো। তবে পরে আবার আলোচনায় যোগ দেয় তারা। শেষ পর্যন্ত বছরে $300 বিলিয়ন দিতে রাজি হয় ধনী দেশগুলো। তবে জলবায়ু সংকট নিয়ে কাজ করা সংগঠনগুলো চুক্তির বাজেটকে লজ্জাজনক ও আপত্তিকর বলে মন্তব্য করেছে। অর্থের পরিমাণ খুবই সামান্য হওয়ায় তা কতটুকু কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। চুক্তি অনুযায়ী বৃক্ষরোপণ এবং বায়ুবিদ্যুৎ উৎপাদনের মতো বিভিন্ন প্রকল্প হাতে নেবে দরিদ্র দেশগুলো। এবার কপের 29তম আসর শুরু হয় 11 নভেম্বর। শেষ হওয়ার কথা ছিল গত শুক্রবার। তবে জলবায়ু অর্থায়ন নিয়ে তীব্র মতবিরোধের কারণে তা 12তম দিনে গড়ায়। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মার্কিন আদালতে আদানি গ্রুপের অনৈতিকতা প্রমাণিত হওয়ায় বাংলাদেশের সাথে ভারতীয় এই শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানের অসম বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার সহজ হবে, এমনটা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন আদানির চুক্তি পর্যালোচনার এখনই উপযুক্ত সময়। বিগত হাসিনা সরকারের আমলে অন্যায্য চুক্তির ফাঁদে ফেলে বাংলাদেশে উচ্চ মূল্যে বিদ্যুৎ বিক্রি করছে আদানি গ্রুপ। ক্যাপাসিটি চার্জের নামেও নিচ্ছে হাজার হাজার কোটি টাকা। এদিকে বিশ্বজুড়েই চাপের মুখে আদানি গ্রুপ। সঞ্জয় অধিকারী রিপোর্ট। অবশেষে বেকায়দায় পড়েছে ভারতীয় আদানি গ্রুপ। ঘুষ কেলেঙ্কারির ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত ভারতীয় এই শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান। আর এতেই আদানি গ্রুপের প্রতারণামূলক ব্যবসা ও অসম সব চুক্তির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভুক্তভোগী দেশগুলো।
ভারতীয় আদানি গ্রুপের সাথে অন্যায্য বিদ্যুৎ চুক্তি রয়েছে বাংলাদেশেরও। বিগত হাসিনা সরকার বিজেপি ঘনিষ্ঠ এই গ্রুপের সাথে অসম ও অন্যায্য বিদ্যুৎ চুক্তি করেছে। সর্বোচ্চ দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনছে বাংলাদেশ। পাশাপাশি চুক্তির দুর্বলতায় বিতর্কিত আদানি গ্রুপকে ক্যাপাসিটি চার্জ হিসেবে পরিশোধ করতে হচ্ছে হাজার হাজার কোটি টাকা। এতে করে চাপে পড়েছে বাংলাদেশের রিজার্ভ। বিদ্যুৎগুলো কেনাও হয়েছে বাজার মূল্যের চেয়ে বেশি দামে, ফলে তার জন্য সরকারের আরও বাড়তি ব্যয় দাঁড়িয়েছে। এই মুহূর্তে বৈদেশিক মুদ্রা রিজার্ভের যে টান, ওই পরিমাণ রিজার্ভ ব্যবহার করার মতো সামর্থ্য আমাদের নেই। এদিকে সৌর বিদ্যুতের কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের $250 মিলিয়ন ঘুষ দেওয়ার ঘটনায় গৌতম আদানির বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নিউ ইয়র্কের আদালত। এ ঘটনা এমন সময়ে ঘটল যখন বাংলাদেশের উচ্চ আদালত থেকেও আদানি গ্রুপের সঙ্গে করা 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চুক্তি নিয়ে তদন্তের নির্দেশ আসে। বিশেষজ্ঞরা বলছেন, আদানির ব্যবসায়িক প্রতারণা এখন প্রমাণিত। বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার এখনই সময়। যুক্তরাষ্ট্র যেই পদক্ষেপটা নিয়েছে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এইটা দেখা যায়, প্রমাণ করে যে ওনাদের কোম্পানির একটা দুর্নাম আছে, আর ওনারা এরকম জিনিসে ইনভলভড হয়, হ্যাঁ, করাপশন কাইন্ড অফ থিং। এদিকে গৌতম আদানি যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হওয়ার পর গ্রুপটির সঙ্গে $250 কোটি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে কেনিয়া। দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বৃহস্পতিবার পার্লামেন্টে আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া 2টি চুক্তি বাতিলের ঘোষণা দেন। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন দেশ সোচ্চার হওয়ায় আদানির কাছ থেকে কেনা বিদ্যুতের উচ্চ মূল্যের বিষয়েও তাদের ওপর এখন চাপ প্রয়োগ করতে পারবে বাংলাদেশ। তাদের এগেনস্টে যে কোর্ট অর্ডার হয়েছে, আমরা কিছু সুযোগ সুবিধা আদায় করা উচিত, আমাদের কন্ট্রাক্টটা যেন শুধরানো যায়। তবে চুক্তি বাতিল না করে পুনর্মূল্যায়নের মাধ্যমে বাংলাদেশের হিস্যা বুঝে নেওয়ার পরামর্শ তার। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। দেশে পোশাক খাতের অগ্নি দুর্ঘটনার ভয়াল স্মৃতির নাম তাজরিন ট্র্যাজেডি। 2012 সালে 24 নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারান 117 জন শ্রমিক। আহত হয় 2 শতাধিক। বেঁচে ফেরা অনেকেই আর ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে। এখনও পুনর্বাসিত না হওয়ায় আক্ষেপ আহতদের। সাভার প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2012 সালের 24 নভেম্বর সকালে অন্য দিনের মতো সেদিনও কাজে যোগ দিয়েছিলেন শ্রমিকেরা। সন্ধ্যায় হঠাৎই ভবনের 8 তলায় আগুনের সূত্রপাত। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। জীবন বাঁচাতে কেউ কেউ লাফিয়ে পড়েন, অনেকেই পুড়ে অঙ্গার। দিনের আলোর সাথে সেদিন নিভে গিয়েছিল অনেকের জীবন। সন্ধ্যা নামতেই শ্রমিকদের বাঁচার আকুতিতে ভারী হয়ে ওঠে নিশ্চিন্তপুরের আকাশ বাতাস। সে দৃশ্য মনে পড়লে এখনো আটকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। তাপ ছিল প্রচুর, যার জন্যে এখানে আমরা ভিতরে ঢুকতে পারি না। দূরে থেকে দেখছি কিছু মানুষ লাফায়া পড়ছে চালের উপরে, পাঁচির উপর পড়তেছে, রড কারা করা আছে, ওর উপরে এসে পড়ে মনে করেন যে মানুষ এই করতেছে, কাকুতি মিনতি করতেছে, বাঁচাও বাঁচাও। দুর্ঘটনার পর বেশ কয়েক বছর ধরেই আহত শ্রমিকরা ক্ষতিপূরণের আশায় থাকতেন ভবনের আশপাশের এলাকায়। তাদের মধ্যে অনেকে মারা গেছেন, কেউ অর্থাভাবে ফিরে গেছেন গ্রামে। আমার মাজার বল সরে গেছে, হাড় ফাইটে গেছে এবং ডান হাত ডান পায়ে সমস্যা। প্রতিদিন রাত্রে আমি কান্দে ঘুমাই। তাজরিন গার্মেন্টস বেকার ফালে থইছে, হয় চালু করো, আর যদি চালু নাই করে আমাদের জন্য ঘর বাড়ি বানাতে আমরা থাকি। আগের তো প্রতারণা করিয়া গেছে সরকার, আমরা আশা করি যে এইবার আমরা ক্ষতিপূরণ পাওয়া যাব। পঙ্গু ও আহতদের পুনর্বাসন সহ ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান শ্রমিক নেতারা। নামমাত্র একটি সহযোগিতা করা হয়েছে, কিন্তু প্রকৃত ক্ষতিপূরণ পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি, যার কারণে শ্রমিকরা আজকে খুবই অসহায় জীবনযাপন করতেছে। মালিককে গ্রেপ্তার করছিল নামমাত্র, জামিনে বেরিয়ে এসে সে আওয়ামী লীগ মৎস্যজীবী লীগের সভাপতি হয়ে সে দাপট দেখিয়ে এই ঘুরে বেড়াচ্ছে। একই জায়গায় কারখানাটি ফের চালু করে আহত শ্রমিকদের বাসস্থান বা কর্মসংস্থানের উদ্যোগ নেয়ার দাবি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট প্রসঙ্গ। অ্যান্টিগা টেস্টে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে 410 রানে পিছিয়ে বাংলাদেশ। সফরকারীদের সংগ্রহ 2 উইকেটে 40 রান।
5 উইকেটে দ্বিতীয় দিন শুরু করে ক্যারিবিয়ানরা। প্রথম দিকে 2 উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রাখার স্বপ্ন দেখছিল বাংলাদেশ, তবে সে স্বপ্ন ভঙ্গ করেন জাস্টিন গ্রিভস ও কেমার রোস। অষ্টম উইকেটে তারা গড়েন 140 রানের জুটি। 47 রান করে আউট হন রোচ, তবে সেঞ্চুরি পান গ্রিভস। 450 রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ, জবাবে ব্যর্থ বাংলাদেশি ওপেনাররা। মাত্র 21 রানের মধ্যে ফিরে যান মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। 7 রানে মমিনুল ও 10 রানে ক্রিজে আছেন শাহাদাত হোসেন দীপু। সবচেয়ে ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে কার? 4 ছক্কার ঝঞ্ঝনানিতে চেন্নাই, মুম্বাই, কলকাতা বা দিল্লির গ্যালারি মাতাচ্ছেন কারা? সব প্রশ্নের উত্তর মিলবে আজ। শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম। টাকার বস্তা নিয়ে নিলামের টেবিলে বসছেন দলের কর্তা ব্যক্তিরা। এবার প্রাথমিকভাবে নিলামের ব্যয় ধরা হয়েছে 230 কোটি 45 লাখ রুপি। আকাশুজ্জামানের রিপোর্ট। টি-20 ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দিয়ে 2008 সালে শুরু হয় আইপিএল। 8টি দল নিয়ে সেবার আইপিএল আয়োজন করে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম আসরের নিলামে সব দল মিলে খরচ করেছিল 3 কোটি 64 লাখ 30 হাজার মার্কিন ডলার। পরবর্তী বছরে অবশ্য এত খরচ হয়নি। 76 লাখ 50 হাজার মার্কিন ডলারে দল সাজায় ফ্র্যাঞ্চাইজিগুলো। 2010 সালে খরচের পরিমাণ ছিল আরো কম। আগের খেলোয়াড়দের 3 বছরের বেশি রাখতে না পারায় 2011 সালে দলগুলোর খরচ বেড়ে যায় বহুগুণে। সেবার ব্যয় হয় 6 কোটি 27 লাখ 75 হাজার মার্কিন ডলার। 2012-2013 সালের নিলামে এত খরচ হয়নি। 2014 সালে হিসাব শুরু হয় ভারতীয় রুপিতে। সেবার দল সাজাতে মোট খরচ হয় 262 কোটি 60 লাখ রুপি। পরের 3 বছরে খরচ হয় অনেকটাই কম। 2018 সালে আবার আসে মেগা নিলাম। দল বদল হয়ে যায় বেশিরভাগ খেলোয়াড়ের। টাকা ঢালতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সেবার খরচ হয়েছিল 431 কোটি রুপি। 2019-এ 160 কোটি, 2020-এ 140 আর 2021-এ দলগুলোর খরচ হয় 145 কোটি রুপির কিছু বেশি। 2022 সালে ছাড়িয়ে যায় সব রেকর্ড। দলগুলো ব্যয় করে 511 কোটি 70 লাখ রুপি। 2023 সালে 167 কোটি, আর এবারের নিলামে ব্যয় ধরা হয়েছে 230 কোটি 45 লাখ রুপি। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। বিরতি নিচ্ছি, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঠাকুরগাঁওয়ে হলুদের সাথে পেঁপে চাষ, ভালো ফলনে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির 3 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির 7 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনার পরেই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে বোর্ডের পক্ষ থেকে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সাময়িক বরখাস্তরা হলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর ডেপুটি জেনারেল ম্যানেজার কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার মাহমুদুল হাসান, এজিএম তানভীর, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া, সাখাওয়াত হোসেন ও আবুল কাশেম। ঠাকুরগাঁওয়ে হলুদের সাথে পেঁপে চাষ করে সাড়া ফেলছেন উদ্যোক্তা রবিউল ইসলাম রবি। চারা রোপণে 6 মাসের মধ্যেই গাছে ফল ধরতে শুরু করে। একটি গাছে 20 থেকে 40 কেজি পর্যন্ত পেঁপে ধরেছে। দাম ভালো থাকায় এ মৌসুমে 20 লাখ টাকা আয়ের আশা করছেন রবিউল। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের পাঠানো তথ্য ছবি দিয়ে ডেস্ক রিপোর্ট। অন্যবারের মতো এবারও 25 বিঘা জমিতে হলুদ চাষ করেছেন রবিউল ইসলাম রবি। এর মধ্যে 10 বিঘা জমিতে হলুদের সাথে পেঁপের চারা রোপণ করেন তিনি। ফলনও হয়েছে ভালো। তার বাগানের পেঁপে স্থানীয় বাজার সহ যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এলাকার কৃষকরাও আগ্রহী হচ্ছেন পেঁপে চাষে। রবিউলের এই উদ্যোগ সবজি ও পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখছে। পাশাপাশি তৈরি হয়েছে কর্মসংস্থানও। হলুদের চাষ করছি পাপিয়ার বাগানের ভিতরত।
ডেলি আমাদের ইনকাম ভালো হয়। এখান থেকে পেঁপেগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, হ্যাঁ, ঢাকা যায়, নওগাঁ যায়। এই পেঁপেতে আমাদের শাকসবজিতে আমাদের অনেক পুষ্টি রয়েছে। রবিউলের পেঁপের বাগান দেখতে ও পরামর্শ নিতে বিভিন্ন এলাকা থেকে আসছেন অনেকেই। ওনার এটা চাষাবাদ দেখে আমরা খুব খুশি হয়েছি এবং এই চাষাবাদটা সম্পূর্ণরূপে দেখা শেষ হলে আমরা হয়তো আগামীতে চাষের ব্যবস্থা নিবার। পেঁপে এমনই একটি সবজি, এমনই একটি ফল যেটা মানুষের যাদের অ্যাসিডিটি আছে, যাদের গ্যাসের সমস্যা আছে, এটা থেকে অত্যন্ত নিবারণ করে। পেঁপে চাষ করতে রবিউলের খরচ হয়েছে 7 লাখ টাকা, তবে 20 লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। হলুদের মধ্যে সাথী ফসল হিসাবে যদি পেঁপে চাষ করা যায় তাহলে মনে হয় যে আমি লাভবান হতে পারবো, কারণ হলুদ ছায়াতেও হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান প্রতিমন কাঁচা পেঁপে 800 ও পাকা পেঁপে 1600 টাকা দরে বাগান থেকেই কিনছেন তারা। পেঁপের ব্যবসা করে বিভিন্ন জেলায় পাঠায়, ঢাকা, চিটাগাং, আর নকল বাজারে কম বিক্রি হয়। সার্বক্ষণিক কারিগরি সহায়তা সহ পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এখনো তার জমিতে যে পেঁপে রয়েছে সেই পেঁপে কিন্তু এখনো প্রায় 15-16 লক্ষ টাকার পেঁপে তিনি বিক্রি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে তার নিবিড় যোগাযোগ রয়েছে। ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে 235 হেক্টর জমিতে হলুদ ও পেঁপে চাষ হয়েছে 16 হেক্টর জমিতে। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জলবায়ু সম্মেলনের দর কষাকষি, বছরে $300 বিলিয়ন পাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো, অপমানসূচক বলছেন সমালোচকরা। তাজরিন ট্র্যাজেডির অনেকে ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে, পুনর্বাসিত না হওয়ার আক্ষেপ আহতদের। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে 410 রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 40 রান। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।